যদি মেনে না নেওয়া হয়, কাল থেকে সারা বাংলাদেশের প্রতিটি গলিতে দুর্গ করে তোলা হবে, অফিস আদালত বন্ধ করে দেওয়া হবে, হাইকোর্ট থেকে রাজপথ কোনো কিছুই আর কাজ করতে দেওয়া হবে না। হাইকোর্ট যে রায়টি দিয়েছে, জনবিচ্ছিন্ন একটি রায়, সেই রায়টি বাতিল করতে হবে এবং আপিলের যে ডেটটি পিছিয়েছে অতি দ্রুত সেই আপিলের ডেটটি দিতে হবে। শুধুমাত্র প্রতিবন্ধী কোটা ছাড়া চাকরির ক্ষেত্রে, বিশ্ববিদ্যালয়ের ভর্তির ক্ষেত্রে আর কোনো কোটা চাই না। দুর্নীতি বিরোধী এক ধরনের অ্যাকশনে আছে সরকার, এটা দেখা যাচ্ছে। মানে বিচার সম্পর্কে একটা কথা বলা হয়, বিচার হলেই হয় না, জাস্টিস বলা হয়। সেটা যে হয়েছে সেটা দৃশ্যমানও হতে হয় মানুষের সামনে। ঠিক এই ধরনের একটা ব্যাপার যে দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হচ্ছে, এরকম একটার পর একটা ঘটনা আমাদের সামনে আসছে এবং আমাদেরকে জানতে দেওয়া হচ্ছে। এখন কেউ প্রশ্ন করতে পারেন আমরা কি, নাকি অন্য কোনো অডিয়েন্স আছে? গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা গেছে যে কোটা সংস্কার আন্দোলন আরও তীব্র হতে পারে, যা সরকারের জন্য অত্যন্ত চিন্তার একটা বিষয়। আর এই যারা আন্দোলনে নেমেছে তারা বলছে যে দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা রাজপথ চাপব না, এমনকি সারা বাংলাদেশে পর্যন্ত অবরোধ হরতাল ডাকা হবে এবং সরকারকে বাধ্য করা হবে। তার সাথে সাথে দুর্নীতির বিষয়ে জাহিস্তারের একটা ভিডিও রয়েছে, কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছে, চলুন আমরা একটু দেখে আসি। ব্লকেট কর্মসূচি সারা বাংলাদেশে আরো বিভিন্ন পয়েন্টে আগামীকালও ব্লকেট চলবে। আমরা আজকে শাহবাগ থেকে কারওয়ান বাজার পর্যন্ত দিয়েছি, আমরা আগামীকাল কিন্তু ফার্ম গেট পার হয়ে যাব। আমাদের যে দাবি, কোটা প্রথার যৌক্তিক সংস্কার, কোটা প্রথাকে সমূলে নির্মূল করে ন্যূনতম পর্যায়ে শুধুমাত্র সুবিধা বঞ্চিত মানুষের জন্য কোটা নিয়ে আসা, সেটা যদি পালন করা না হয়, আমাদের দাবি যদি মেনে না নেওয়া হয়, কাল থেকে সারা বাংলাদেশের প্রতিটি গলিতে দুর্গ করে তোলা হবে, অফিস আদালত বন্ধ করে দেওয়া হবে, হাইকোর্ট থেকে রাজপথ কোনো কিছুই আর কাজ করতে দেওয়া হবে না। মাননীয় প্রধানমন্ত্রী, এখনো পুরো বাংলাদেশের ছাত্র সমাজ আপনার দিকে চেয়ে আছে। আমরা এখনো আপনার প্রতি আস্থা রাখি। আমরা চাই, আমরা অনুরোধ করি, পুরো বাংলাদেশের ছাত্র সমাজের দিকে তাকিয়ে আপনি এই কোটা সংবিধান অনুসারে যৌক্তিক একটি সংস্কার করুন, শুধুমাত্র অনগ্রসর জাতিগোষ্ঠীর জন্য। নাতিপুতি কোটা আমরা মানি না, এটা আমরা মানতে পারি না। 56% কোনোদিন কোটা হতে পারে না। এতদিন পর্যন্ত আমাদের 4 দফা দাবি ছিল, আগামীকাল থেকে আমাদের 1 দফা দাবিতে সারা বাংলাদেশে কার্যক্রম হবে। সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম পর্যায়ে এনে সংসদে আইন পাস করে কোটা পদ্ধতিকে সংস্কার করতে হবে। নাতিপুতি সহ যে কোটাগুলোকে আমরা সেগুলোকে অযৌক্তিক কোটা বলে মনে করছি। পোষ্য বলতে পশু পাখিকে বোঝায়, বাসার গরু ছাগলকে পোষ্য বলা হয়, আমরা পোষ্য কোটাকে বোঝাচ্ছি। সংবিধানে যে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য যে কোটা রাখা হয়েছে সেটাকেও ন্যূনতম মাত্রায় এনে সংসদে আইন পাস করার মধ্য দিয়ে কোটা পদ্ধতিকে সংস্কার করতে হবে। যদি আমাদের দাবি পূরণ না হয়, অন্তত আমাদের একটি দাবি যাতে পূরণ করা হয়, সেটি হচ্ছে আমাদের কোনো দাবি যদি আপনাদের কাছে যৌক্তিক মনে না হয়, কোনো দাবি যদি মনে হয় আপনারা পূরণ করবেন না, তাহলে একটা দাবি পূরণ করবেন, যেটা হচ্ছে আপনারা 100% কোটা করে দিবেন। আমরা প্রশাসনে যেতে চাই না, যেই প্রশাসন কোটাধারীদের প্রশাসন, সেই প্রশাসন আমরা চাই না। হয় এখান থেকে কোটা বৈষম্য নিরসন হবে, নইলে এটা কোটাধারীদের দেশ, এটা ঘোষণা করতে হবে। রবিবার থেকে আমাদের যে ছাত্র ধর্মঘট এবং ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি, সেটি অব্যাহত থাকবে অনির্দিষ্টকালের জন্য, আমরা পূর্বেই ঘোষণা করেছি।
আর আমাদের যে ব্লকেট কর্মসূচি সারা বাংলাদেশে আরো বিভিন্ন পয়েন্টে আগামীকালও ব্লকেট চলবে। আমরা কি খেয়াল করছি সাম্প্রতিক সময়ে দুর্নীতি বিরোধী এক ধরনের অ্যাকশানে আছে সরকার? এটা দেখা যাচ্ছে। মানে বিচার সম্পর্কে একটা কথা বলা হয়, বিচার হলেই হয় না, জাস্টিস বলা হয়। সেটা যে হয়েছে সেটা দৃশ্যমানও হতে হয় মানুষের সামনে। ঠিক এই ধরনের একটা ব্যাপার যে দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হচ্ছে, এরকম একটার পর একটা ঘটনা আমাদের সামনে আসছে এবং আমাদেরকে জানতে দেওয়া হচ্ছে। এখন কেউ প্রশ্ন করতে পারেন আমরা কি, নাকি অন্য কোনো অডিয়েন্স আছে? সেই প্রশ্নটাই একটু জবাব হিসাবে খুঁজতে চাইব এই ভিডিওতে। আমি কয়েকটা সাম্প্রতিক ঘটনাকে একটু একত্র করে জাস্ট নিউজের অল্প একটু হেডলাইন এবং কোনো কোনো ক্ষেত্রে সামান্য একটু পড়ি। যেমন ধরুন, পুলিশের সাবেক কর্মকর্তা শামসুদ্দোহা ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের চার্জশিট। উনি অতিরিক্ত আইজিপি ছিলেন, অতিরিক্ত মহাপরিদর্শক। তার স্ত্রী ফেরদৌসী সুলতানার বিরুদ্ধে তাদেরকে চার্জশিট দিয়েছে দুদক। এটা আমাদের সামনে মিডিয়াতে এসছে। তাদের বিরুদ্ধে 66,48,6981 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে এবং আমরা এখানে দেখেছি যে তার স্ত্রীর অ্যাকাউন্টে সম্পদ অনেক বেশি। প্রায় সব দুর্নীতিগ্রস্ত যেসব লোকজন লুটপাট করেন তাদের স্ত্রীর নামেই অনেক বেশি সম্পদ রাখা হয়, সেটা আমরা জানি। এইটা একটা খবর। এবং এই ভদ্রলোকের বিরুদ্ধে, এই ভদ্রলোককে নিয়েই আলাদা করে হয়তো কথা বলা যেতে পারতো। একজন অ্যাডিশনাল আইজিপি, পুলিশের জাস্ট সর্বোচ্চ পদটার নিচের পদটা, দ্বিতীয় সর্বোচ্চ পদে থাকা একজন মানুষ কিভাবে এই পরিমাণ সম্পদ অর্জন করেছেন, এবং এগুলো তো দুদক যেগুলো স্পেসিফিক পেয়েছে, কনক্রিট প্রমাণ পেয়েছে সেগুলো। এছাড়াও এর বিরুদ্ধে আরও অনেক অভিযোগ আছে, বিভিন্ন পত্রপত্রিকায় এসছে। এর মধ্যে ইভেন একটা মানে গুলশানে একটা 200 কোটি টাকা মূল্যমানের বাড়ি নিজ দখলে রেখে দেওয়ার অভিযোগ আছে। এটা আমি আজকে ওনাকে নিয়ে আলাদাভাবে করতে চাইছি না, তাই আমি আরও কিছু খবর, যেমন গতকালই খবর আসলো কাস্টমস কমিশনারের বসুন্ধরার 9 তলা বাড়ি ও 2 ফ্ল্যাট জব্দের আবেদন, এটা দুদক করেছে। এখানে দুর্নীতি মানে আবেদনের শুনানি করেছিল কোর্টে গিয়ে। সেখানে তার কী ছিল, বসুন্ধরা একটি 9 তলা বাড়ি ও রাজধানীতে থাকা 2টি ফ্ল্যাট ও 3টি বাণিজ্যিক স্পেস তার অধিকারে আছে। দুদক শুনানি করে এগুলো জব্দ করে রাখার জন্য আদেশ দিয়েছে। এই ভদ্রলোকের নাম হচ্ছে কমিশনার মোহাম্মদ এনামুল হক, কাস্টমস কমিশনার। তার বিরুদ্ধে এই আদেশ এসছে। আমরা বুঝতে পারি কতটুকু সম্পদ এখানে আছে। ঠিক এর মধ্যেই একদিন আগে খবর, এনবিআর ও সহজের সাবেক কর্মকর্তা স্বামী স্ত্রীর নামে দুদকের মামলা। রাজস্ব বোর্ডের সাবেক সহকারী পরিচালক বদরুন্নাহারের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। একই দিনে তার স্বামী সড়ক ও জনপথ অধিদপ্তরের সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী কবির আহমদের বিরুদ্ধে দুদক মামলা করেছে। মানে তাদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত 7 কোটি টাকার সম্পদ পেয়েছে। এছাড়া বদরুন্নাহার 1,30 লাখ টাকা সম্পদের মিথ্যা তথ্য দিয়েছেন। তাদের ছেলে আসিফ মাহমুদ ওরফে আসিফ হাসানের মালিকাধীন গ্লোবাল কনসেপ্ট একটি প্রতিষ্ঠানও পাওয়া গেছে, এরকম তথ্য আছে। বিস্তারিত যাচ্ছি না আজকে। কর কর্মকর্তা ফয়সাল এনবিআর থেকে অবমুক্ত। আবার এনবিআরের আরেকজন, মানে মতিউরের পর, মতিউর এনবিআরকে আমাদের সামনে ভীষণভাবে নিয়ে এসছে। তারপর আরেকজন, তার নাম হচ্ছে কাজী আবু মোহাম্মদ ফয়সাল, তাকে আনা হয়েছে, ওনাকে অবমুক্ত করা হয়েছে। 27 জুন বৃহস্পতিবার ঢাকার আদালতের কাছে কাজী আবু মাহমুদ ফয়সালের অবৈধ সম্পদ অর্জনের বিবরণ তুলে ধরেছে দুর্নীতি দমন কমিশন। তবে এই ঘটনার পর তিনি এনবিআরের অফিস করেননি বলে জানা গেছে। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে কাজী ফয়সাল ও তার স্ত্রীর নামে ঢাকা নারায়ণগঞ্জে 5 কাঠা 2টি প্লট, শ্বশুরের নামে থাকা ঢাকা রমনা এলাকায় একটি ফ্ল্যাট, খিলগাঁওয়ে শাশুড়ির নামে 10 কাঠা প্লট জব্দের আদেশ দিয়েছেন আদালত। সো এখানেও আমরা খেয়াল করছি তার বিরুদ্ধে দুদক কাজ করেছে। এছাড়াও এই কর্মকর্তাও তার আত্মীয় স্বজনের নামে থাকা 19টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানে থাকা 87টি হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন। তার মানে এখানেও একজন এনবিআর কর্মকর্তার বিরুদ্ধে এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। আরেকটা জিনিস আমি একটু যোগ করে রাখতে চাই, এটা ঠিক দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে না। একজন সহকারী পুলিশ সুপার চাকরি হারিয়েছেন দুর্নীতি ও অসদাচরণের দায়ে। এখানে এক ধরনের ব্ল্যাকমেইলিংয়ের হিস্ট্রি আছে, আমি সেই বিস্তারিত আলোচনায় যাচ্ছি না। এসব আচরণ পুলিশের কাছে ডাল ভাত, আমরা জানি বুঝি। কিন্তু এই ক্ষেত্রে এই ভদ্রলোকের চাকরি গেল, এবং যেটা সবচেয়ে জরুরি কথা, এটা মিডিয়ায় আনা হলো, জানানো হলো।
এই কয়েকটা ঘটনা খুব অল্প কিছুদিনের মধ্যে হয়েছে এবং আমরা ট্রেন্ড যদি বিশ্লেষণ করি আমরা ধারণা করতে পারি এই ধরনের দুর্নীতির জন্য দুদক অ্যাকশন নিচ্ছে বা সরকারের দিক থেকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে, এই ধরনের তথ্য আমাদের সামনে আসার কথা। একটু যোগ করে রাখি, তার কয়েকদিন আগেই পরিমণির সাথে সম্পর্কের জেরে পুলিশের একজন কর্মকর্তা জনাব সাকলায়েন চাকরি হারিয়েছেন বা হারাতে যাচ্ছেন, এরকম একটা ফাইনাল সুপারিশ হয়েছে। এই তথ্য আমাদের সামনে এসছে। ফলে ওই যে শুরু করছিলাম যে এক ধরনের তো আপনারা দেখলেন যে কোটা বিরোধী আন্দোলন প্রায় এক সপ্তাহ ধরে চলমান। সেই আন্দোলনে সরকার বলছে সেখানে যৌক্তিকতা নেই। ওবায়দুল কাদের সাহেব বলছেন যে সেখানে এই যে বিএনপি জামাত তারা ইন্ধন দিচ্ছে বা দেওয়ার চেষ্টা করছে আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার জন্য। তার সাথে সাথে ছাত্ররা বলছে যে আমাদের দাবি একটাই, সর্বশেষ দাবি কোটা আন্দোলন বা যে আমরা করছি সে বিষয়ে যে কোটা বাতিল করুন, প্রতিবন্ধকতা বাদ রেখে ছাড়া, আর না হলে 100% কোটা করে দেন, সবাই কোটাতেই চলে যাক, আমাদের যারা মেধার ভিত্তিতে কেউ যাওয়ার দরকার নেই। আর না হলে যদি আমাদের দাবি না মানা হয় তাহলে আদালত থেকে অফিস আদালত যা আছে সব কিছুই বন্ধ করে দেওয়া হবে, সারা বাংলাদেশে আন্দোলনের দুর্গ গড়ে তোলা হবে। বলতে গেলে এক প্রকারের সরকারকে কিন্তু তারা থ্রেটই দিচ্ছে। এই অবস্থাতে এখন দেশের অবস্থা রয়েছে, সরকারের গোয়েন্দা সংস্থা দিচ্ছে বিভিন্নভাবে বিভিন্ন সরকারের মহল চিন্তিত হয়ে পড়েছে ছাত্রদের আন্দোলন নিয়ে। তো এই বিষয়ে আপনারা যা দেখেছেন সে বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।